নার্গিসের সঙ্গে তার সম্পর্ক মিলনের পূর্ণতা পায়নি। প্রিয় দর্শক, এবি মোস্তফা আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে মূলত আমি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে নতুন একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি হয়তো অনেকেই জেনে থাকবেন। তারপরেও আজকে নতুন করে আপনাদের সামনে আবার উপস্থাপন করছি। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আশা করি আপনারা নতুন কোনো তথ্য উপাত্ত আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনারা জেনে যাবেন। তো প্রিয় দর্শক, আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি, আমাদের প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, তার জীবনে অনেক মেয়ের আগমন ঘটেছিল, সেটি আপনারা অনেকেই জানেন। তো সেক্ষেত্রে শুধুমাত্র নার্গিস, প্রমীলা অথবা দোলন চাপাই নয়, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনে ফজিলাতুন্নেসা নামে একজন সুন্দরী রূপসী মেয়ের আগমন ঘটেছিল এবং সেই ফজিলাতুন্নেসার সাথে আমাদের কবির কতটুকু সম্পর্ক হয়েছিল, কতটুকু তার সাথে প্রেম নিবেদন হয়েছিল, বা তাতে করে আমাদের জাতীয় কবির জীবনে কতটুকু দুঃখ বেদনা বা প্রেম ভালোবাসা এগুলো কি অবস্থান নিয়েছিল, সে বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আমার একটি ভিডিও প্রতিবেদনের মাধ্যমে। চলুন তাহলে আমরা ভিডিও প্রতিবেদনটি দেখে আসি। নার্গিসের সঙ্গে তার সম্পর্ক মিলনের পূর্ণতা পায়নি। বিয়ের রাত না ফুরাতেই বিদায় নিয়েছিলেন নজরুল। বলে গিয়েছিলেন শ্রাবণ মাসে ফিরবেন, কিন্তু কত শত শ্রাবণ আসিল ফিরে, সে ফিরে এলো না। নজরুল তখন প্রেমে পড়েছেন দোলন চাপার। কুমিল্লার দৌলতপুর থেকে কান্দির পাড়ের দূরত্বের কতটুকু, কিন্তু নার্গিস চেয়ে চেয়ে দেখলেন তার বধুয়া আনবাড়ি গেলেন তারই আঙিনা দিয়া। সৈয়দা আশার খানমের নাম পাল্টে তাকে নার্গিস নামে ডেকেছিলেন নজরুল। আবার দুলি বা দোলন চাপাকে প্রমীলা নামটিও দিয়েছিলেন তিনি। 1921 সালে ছেড়ে এসেছিলেন নার্গিসকে। 1924 সালে বিয়ে করলেন প্রমীলাকে। অবশ্য বিয়ে করলেন কথাটি যত সহজে উচ্চারিত হলো, তত সহজে সব কিছু সমাধা হয়ে যায়নি। ভিন্ন আরও দুটি সম্প্রদায়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যত রকম চড়াই উতরাই পেরোতে হয়, সব পেরিয়েই নজরুলের সংসারে এসেছিলেন প্রমীলা। ওদিকে নজরুল যে আর কখনো তার কাছে ফিরবেন না, এই সোজা সাপটা হিসাবটা বুঝে নিতে নির্বোধ মেয়েটির সময় লেগেছিল 17 বছর। আমাদের প্রিয় কবির নামের আগে বিদ্রোহী তকমা জুড়ে দিয়ে একটি ছাঁচে বেঁধে ফেলার চেষ্টা আমরা যতই করি না কেন, তিনি নিজেই কিন্তু ঘোষণা দিয়ে রেখেছিলেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, কৃষ্ণের বাঁশুরি শুনে রাধার জগৎ সংসার মাথায় উঠবে। এটাই তো চিরন্তনের গল্প। নজরুলের জীবনেও তাই নানাভাবে নেমে এসেছেন নারীরা। কখনো রামু সোম, প্রতিভা বসু, কখনো নটন মৈত্র বা জাহানারা চৌধুরীর সঙ্গে তার তৈরি হয়েছে নানা মাত্রার সম্পর্ক। এসব সম্পর্কে তিনি জড়িয়েছেন সহজে, আবার বাঁধন ছেঁড়ার সহজাত নৈপুণ্যে বেরিয়েও এসেছেন। শুধু কিছু অসাধারণ গান ও কবিতা এসব সম্পর্কের সাক্ষী হয়ে স্থায়ী হয়ে গেল পাঠক শ্রোতার হৃদয়ে। কিন্তু ফজিলাতুন্নেসার ব্যাপারটি অন্যরকম। এই একটি সম্পর্ক রূঢ় প্রত্যাখ্যানের রূপটি চিনিয়েছিল কবিকে। সমুদ্রের ঢেউ ভাঙা জলের মতো নজরুলের নিবেদন স্পর্শ করতে চেয়েছে ফজিলাতুন্নেসার চরণ। কিন্তু কি আশ্চর্য উপেক্ষার শক্তি ছিল শ্যামাঙ্গী তরুণীর। তিনি ফিরে তাকালেন না, বরং ব্যঙ্গ বিদ্রুপ অবহেলায় ক্ষতবিক্ষত করেছেন কবির হৃদয়ে। এ সংক্রান্ত নজরুলের মোট 8টি চিঠি উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে কাজী মোতাহার হোসেনকে লেখা 7টি এবং ফজিলাতুন্নেসাকে লেখা একটি চিঠিতে যে ব্যথিত, অপমানিত, কাতর ও গ্লানি জর্জরিত নজরুলকে পাওয়া যায় তা তুলনারহিত। এখানে বলা বোধ হয় অপ্রাসঙ্গিক হবে না, বন্ধুকে লেখা চিঠিগুলোর প্রাপক কাজী মোতাহার হোসেন হলেও তিনি চাইতেন এই চিঠিগুলো ফজিলাতুন্নেসাও পড়ুক। তার চিঠিতে সেই আগ্রহের কথা উল্লেখ আছে। এবার ফজিলাতুন্নেসার পরিচয় ও নজরুলের সঙ্গে তার পরিচয়ের সূত্রটি তুলে ধরি। প্রথমেই একথা জানিয়ে রাখা যাক, ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী।
তার বাবা আব্দুল ওয়াহেদ খান টাঙ্গাইলের করটিয়ার জমিদার বাড়িতে চাকরি করতেন। তবে ধারণা করা যায় মেয়েকে ঢাকায় রেখে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর মতো আর্থিক সঙ্গতি তার ছিল না। কিন্তু ফজিলাতুন্নেসার জীবনের লক্ষ্য যেমন ছিল সুদূর, সেই লক্ষ্য পূরণে তার সাহস ও একাগ্রতাও ছিল বিস্ময়কর। সেই আমলে রক্ষণশীল সমাজ একজন মুসলিম মেয়ের পক্ষে ঢাকায় একা থেকে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চালিয়ে যাওয়া কতটা দুরূহ ছিল আজকের দিনে তা কল্পনা করাও কঠিন। কিন্তু ফজিলাতুন্নেসা বৃত্তি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু যে পড়াশোনা করেছেন তা নয়, গণিত শাস্ত্রে প্রথম শ্রেণীতে প্রথম স্থান তার মেধারও প্রমাণ রেখেছেন। 1928 সালে মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে ঢাকা এসেছিলেন নজরুল। এই সংগঠনের সম্পাদক কাজী মোতাহার হোসেনের বর্ধমান হাউজের বাড়িতে আতিথ্য গ্রহণ করেছিলেন তিনি। এ সময় ফজিলাতুন্নেসার সঙ্গে পরিচয় হয় তার। নজরুল হস্তরেখা দেখে ভাগ্য গণনা করতে পারেন শুনে নিজের ভাগ্য ও ভবিষ্যৎ জানতে আগ্রহী হয়েছিলেন ফজিলাতুন্নেসা। সোৎসাহে বন্ধু মোতাহারকে নিয়ে তার বাসায় গিয়ে উপস্থিত হয়েছিলেন নজরুল। পরিচয় ও হস্তরেখা বিশ্লেষণ পর্যন্ত ব্যাপারটা ছিল স্বাভাবিক, কিন্তু এরপরে ঘটনাটি রহস্যময়। সেই রহস্যের কিনারা এখনও হয়নি। তবে কাজী মোতাহার হোসেনের স্মৃতিচারণ এতটুকু ইঙ্গিত পাওয়া যায়, এরপর কোনো এক রাতে ফজিলাতুন্নেসার দেওয়ানবাজারের বাড়িতে একা গিয়ে হাজির হয়েছিলেন নজরুল। এই বিদুষী নারীর কাছে প্রেম নিবেদন করেছিলেন। কিন্তু এতকাল যে তরুণীদের সঙ্গে সান্নিধ্যের সুযোগ তার হয়েছিল, ফজিলাতুন্নেসা ছিলেন তার ব্যতিক্রম। অন্য ধাতুতে গড়া এই নারী তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেছিলেন তাকে। প্রত্যাখ্যানের ভাষা ও আচরণ ছিল রীতিমতো কঠোর। এই আঘাত মানসিকভাবে বিপর্যস্ত করেছিল কবিকে। কলকাতা ফিরে গিয়ে সম্ভবত অনুতাপ প্রকাশ করে এবং তাকে ভুল না বোঝার আকুতি জানিয়ে ফজিলাতুন্নেসাকে চিঠি লিখেছিলেন কবি। এতে কবির প্রতি সমস্ত অভিযোগ ভুলেছিলেন ফজিলাতুন্নেসা। এমন তো নয়ই, উল্টো ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন তাকে। সেই চিঠিতে তিনি কি লিখেছিলেন তা হুবহু জানার উপায় নেই, কারণ সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু মোতাহারকে লেখা নজরুলের চিঠি পড়ে অনুমান করা যায় সেই চিঠির ভাষা তার জীবনের স্বস্তি কেড়ে নিয়েছিল। আঘাত আর অপমান এ দুটোর প্রভেদ বুঝবার মতো মস্তিষ্ক আমার আছে। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। এরকম অপমানিত হয়েও কি ফজিলাতুন্নেসাকে ভুলতে পেরেছিলেন কবি? পারেননি। নিজের ভুলকে নানাভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন বন্ধু মোতাহারকে লেখা চিঠিতে। কয় মুহূর্তের দেখা, তারই মাঝে তার কত বিরক্তিভাজন হয়েছি, হয়তো বা কত অপরাধ করে ফেলেছি, পাওয়ার বেভুল আনন্দে কি করেছি না করেছি, কি লিখেছি না লিখেছি তা আমার মনে নেই, কোনোদিন মনে পড়বেও না। তার আঘাত, বেদনা, অশ্রু আমার শাশ্বত লোকের শূন্য ভাণ্ডার পূর্ণ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান নলিনীমোহন বোসের প্রিয় ছাত্রী ছিলেন ফজিলাতুন্নেসা। তিনি অধ্যবসায়ী এই ছাত্রীকে নানাভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করতেন, যাতে বয়স সুলভ চঞ্চলতা তাকে বিপথে নিতে না পারে। ফজিলাতুন্নেসা ও ডক্টর বোসকে দেবতার আসনে বসিয়েছিলেন। আলাপ পরিচয়ের প্রথম পর্বেই এই শিক্ষকের প্রতি তার অকুণ্ঠ শ্রদ্ধার কথা হয়তো নজরুলকে জানিয়েছিলেন ফজিলাতুন্নেসা। এই ব্যাপারটি একেবারেই সহ্য করতে পারেননি নজরুল। তার প্রেমাকাঙ্ক্ষা মিলনের ক্ষেত্রে এই লোকটিকে বড় একটি বাধা বলে মনে হয়েছে তার। মোতাহারকে লেখা চিঠিতে তাই এই শিক্ষকের প্রতি বিষোদ্গার করতে ছাড়েনি নজরুল। কোন নারী সুন্দরের উপাসিকা, নারী কোনো অঙ্কশাস্ত্রীর কবলে পড়েছে, এ আমি সইতে পারিনি। নারী হবে সুন্দরের অঙ্কলক্ষ্মী, সে অঙ্কশাস্ত্রীর ভাড়ার রক্ষী হবে কেন? আমি তাকে বলি প্রাণহীন যক্ষ, অকারণে ভূতের মতো রত্নমাণিক আগলে বসে আছে। সে রত্ন কিন্তু গলায় নিতে পারে না, অন্য কেউ দিতে পারে না। ঈর্ষা তার এমন পর্যায়ে পৌঁছেছিল যে এ কথাও লিখেছেন, এখন কেবলই মনে হচ্ছে কি সাই করলুম কবিতা লিখে, তার চেয়ে অঙ্কের প্রফেসর হলে ঢের বেশি লাভবান হতে পারতাম।
প্রত্যাখ্যানের বেদনা থেকে এরকম শিশুর মতো অযৌক্তিক হাস্যকর কথাও লিখে ফেলতে পেরেছিলেন নজরুল। আমি যদি বিএটা পাশ করে রাখতাম তাহলে দেখিয়ে দিতাম যে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট কবিও হতে পারে ইচ্ছে করলে। প্রথমবার ফজিলাতুন্নেসাকে যে চিঠি তিনি লিখেছিলেন তার রূঢ় উত্তরটা সম্ভবত পরে আর কখনো লিখবার সাহস কেড়ে নিয়েছিল তার। তবু দীর্ঘদিন বন্ধু মোতাহারের কোনো খোঁজ খবর না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই উসিলায় আরেকটি চিঠি লিখেছিলেন তিনি। সেই চিঠিতে দেখা যায় যথেষ্ট কুণ্ঠা ও সমীহের সঙ্গে ফজিলাতুন্নেসাকে আপনি সম্বোধন করে কবি লিখেছেন, আপনি যদি দয়া করিয়া জানা থাকিলে আজই 2 লাইন লিখিয়া তাহার খবর জানান, তাহা হলে আমি সবিশেষ কৃতজ্ঞ থাকিব। কিন্তু দয়া করিয়া ফজিলাতুন্নেসা এই চিঠির উত্তর দিয়েছিলেন এমন কোনো তথ্য পাওয়া যায় না। নজরুল তার নির্বাচিত কবিতার সংকলন সঞ্চিতা তাকে উৎসর্গ করবার অনুমতি চেয়েছিলেন ফজিলাতুন্নেসার কাছে। সম্ভবত তাতেও আপত্তি ছিল তার। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে বইটি উৎসর্গ করেছিলেন নজরুল। আগেই বলেছি মোতাহার হোসেনকে লেখা চিঠিগুলো ফজিলাতুন্নেসা পড়ুক এই ইচ্ছা লালন করতেন নজরুল। এক চিঠিতে লিখেছিলেন, এ চিঠি শুধু তোমার এবং আরেকজনের, একে সিক্রেট বা ঐশ্বরিক মনে করো, আরেকজনকে দিও এই চিঠিটা 2 দিনের জন্য। ফলে মনে হওয়া স্বাভাবিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র সৈয়দ আলী আশরাফ নজরুলের যে 8টি চিঠি উদ্ধার করেছিলেন ও পরে সংকলিত করেছেন তার সবকটি চিঠি ছিল ফজিলাতুন্নেসার জন্য কবির হাহাকার। কিছুকাল এই বিখ্যাত বেদনা তাকে জর্জরিত করেছিল। উচ্চশিক্ষার জন্য ফজিলাতুন্নেসা ইংল্যান্ড চলে গেলে ধীরে ধীরে এই ঘোর থেকে বেরিয়ে আসেন কবি। তবে আঘাতে অপমানে দীর্ণ দিনগুলো ফিরে যায়নি। আর যাই হোক, বাংলা সাহিত্য পেয়েছে কিছু অবিস্মরণীয় গান ও কবিতা। তো সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের প্রত্যেকটি পর্ব, বিশেষ করে আমাদের বিশিষ্টজন যারা বিদায় হয়ে গিয়েছেন অথবা বিখ্যাত ব্যক্তিত্ব তাদের জীবনী নিয়ে আমাদের এই চ্যানেলটি, আপনারা এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন, তাহলে আশা করি নতুন নতুন তথ্য আপনারা পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।